এটা খুব জরুরি, কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন? ওকে 50 টাকা দাও আর এখান থেকে সরিয়ে দাও। ঠিকভাবে কথা বলো, ও আমার স্ত্রী, বুঝলে? কি বলছে? দৃষ্টি, এটা কি তোমার স্বামী? আরে ঋষভ, সিরিয়াসলি ওর দিকে একবার তাকাও। তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? ওর অবস্থা দেখো, ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে। তুমি ভাবছো ও আমার স্বামী হতে পারে? হতে পারে ও দান চাইতে এসেছে। ওকে কিছু টাকা দাও আর বিদায় করো। এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না। স্যার, আমার ইউএস যাওয়ার ফ্লাইট আছে 30 মিনিটের মধ্যে। তোমার টিকিট দেখাও। স্যার, টিকিটটা ভেতরে আমার ম্যানেজারের কাছে আছে। এই যে, বেরিয়ে যাও। এটা কোনো বাস স্ট্যান্ড না, এটা এয়ারপোর্ট। কেউ এমনিই ঢুকতে পারে না। স্যার, আমি অনুরোধ করছি, আমার ইউএসএল ফ্লাইট 30 মিনিটের মধ্যে। টিকিট ভেতরে আছে। ভিখারি, তোমার জামা কাপড় নোংরা, তোমার স্যান্ডেল ফাটা, আর তুমি বলছো আধ ঘন্টার মধ্যে তোমার ইউএসএর ফ্লাইট? তুমি কখনো স্বপ্নেও প্লেন দেখেছো? আমি ভিক্ষা করছি স্যার, আমার ফ্লাইট আছে, দয়া করে আমাকে যেতে দিন। এভাবে যেতে দেওয়া হবে না, আমি অনুরোধ করছি স্যার। চলে যাও, না হলে মেরে লাল করে দেব। ও হ্যালো। ঠিক তখনই শিবমের স্ত্রী দৃষ্টি, যে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, তার স্বামী শিবমকে সিআইএসএফ গার্ডের সামনে কাকুতি মিনতি করতে দেখে। শিবম আর দৃষ্টি কেবল নামমাত্র স্বামী স্ত্রী ছিল। দৃষ্টির দাদু জোর করে তাদের বিয়ে দিয়েছিলেন। তারপর শিবম ওদের বাড়িতে এসে এক প্রকার চাকর ও জামাই হিসাবে থাকতে শুরু করে। মিস্টার ভিখারি, তুমি এখানে কি করছো? তুমি জানো তো আমার গুরুত্বপূর্ণ ইনভেস্টররা এখানে আসছেন। আমি তাদের স্বাগত জানাতে এসেছি। আমি এখানে কোনো নাটক চাই না। তাই তুমি যেটার জন্য এখানে এসেছিলে সব ফেলে দাও এবং এখান থেকে চলে যাও। এটা খুব জরুরি, কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না। দয়া করে আমাকে সাহায্য করো। তুমি এত সাহস কোথা থেকে পেলে? আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না। তোমাকে আমেরিকা যেতে হবে? আমেরিকার বানান বলো একবার। তুমি কি আদৌ আমেরিকার বানান জানো? কে সেই বোকা যে তোমার জন্য আমেরিকার টিকিট বুক করেছে? শিবম, যে একজন সাধারণ ছেলে এবং রাস্তার ধারে খাবার বিক্রি করে, তার সঙ্গে আমেরিকার কি সম্পর্ক? অফিসে যাও। আমি ইনভেস্টরদের নিয়ে অফিসে যাচ্ছি। ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো। কোনো ঝামেলা করার আগে একবার ভাবো, না হলে দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না। এই শহর আর তোমার ঘর ছাড়ার আগেও 100 বার ভাবতে হবে। আমি তোমার জীবনটা আরও দুর্বিষহ করে তুলব। এটাই আমার শেষ বার্তা। এটা খুব জরুরি। ঠিক তখনই দৃষ্টির বিজনেস পার্টনার ঋষভ তাকে জিজ্ঞেস করল, তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন? ওকে 50 টাকা দাও আর এখান থেকে তাড়িয়ে দাও। ঠিকভাবে কথা বলো, ও আমার স্ত্রী, বুঝলে? কি বলছে ও? দৃষ্টি, এটা কি তোমার স্বামী? ঋষভের এই প্রশ্ন শুনে দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায়, কিন্তু তারপর অনেক সাহস নিয়ে এসে জবাব দেয়, আরে ঋষভ, সত্যি বলছি, ওর দিকে একবার তাকাও। তুমি ওর কথা বিশ্বাস করছো কেন? ওর অবস্থা দেখো, ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে। তুমি ভাবছো ও আমার স্বামী হতে পারে? হতে পারে ও দান চাইতে এসেছে। ওকে কিছু টাকা দাও আর বিদায় করো। এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না। শিবম প্রথমবার দৃষ্টিকে শহরের হাসপাতালেই দেখেছিল, যখন সে তার মা মৃণালের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল। একজন ধনী মেয়ে, যার যা কিছু দরকার সব কিছু আছে, তবুও সে তার সমস্ত বিলাসিতা ছেড়ে প্রতিদিন ক্যান্সার রোগীদের সঙ্গে সময় কাটাত। দৃষ্টি সমস্ত রোগীদের জড়িয়ে ধরত এবং রোগীরাও দৃষ্টিকে ভালোবাসা দিত। তারা আশীর্বাদ দিত তাকে। আর যখন শিবম ওকে দেখেছিল, তখন তার উদারতা ওর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই শিবম তার হৃদয় দিয়ে ফেলেছিল দৃষ্টিকে। কে জানত, ভাগ্য একদিন সত্যিই তাদের একসাথে নিয়ে আসবে। এখন আমার কথা শোনো, না হলে মুখ ভেঙে দেব।
এখান থেকে বেরিয়ে যাও। শিবম নিজের ভাগ্যের জন্য ভিতরে ভিতরে কাঁদছিল। ও সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই একটি কালো গাড়ি এয়ারপোর্টে এসে দাঁড়ায়, যেখান থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নিতিন রায়জাদা বেরিয়ে আসেন। তার চোখ সরাসরি শিবমের উপর পড়ে এবং ওকে দেখেই তিনি ওর দিকে দৌড়ে যান। শিবম, আপনি? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? মিস্টার রায়জাদাকে চেনে না এমন কেউ ছিল না, কিন্তু ওনাকে শিবমের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায়। এমন বড়লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে? আমিও সেটাই ভাবছি। মিস্টার রায়জাদা প্রায় 5,000 কোটি টাকার সম্পত্তির মালিক, তাহলে উনি ওই ভিখারির সঙ্গে কথা বলছেন কেন? নিশ্চয়ই ও ওনার ড্রাইভার হবে। হ্যাঁ, এসো, তাড়াতাড়ি এসো। ও তো মিস্টার রায়জাদার সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য, পরে ভেতরে গিয়ে না জানি কি করবে। এক্সকিউজ মি, মিস্টার রায়জাদা না? হাই, আমি দৃষ্টি, সিইও অফ নারায়ণ গ্রুপ। দয়া করে খারাপ মেনেবেন না, কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন? ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে। আপনি ওকে কিভাবে চেনেন? আপনি বলছেন মিস্টার শিবম? আপনি কি মজা করছেন? আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন? মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন ম্যাডাম, না হলে এমন বাজে কথা বলতেন না। যাই হোক, আমি যাচ্ছি। দৃষ্টি ভাবতে শুরু করে, আসলে মিস্টার রায়জাদার কথার মানে কি? আর অন্যদিকে শিবম দ্রুত এয়ারপোর্টের দিকে এগোচ্ছে, যেখানে তার ম্যানেজার দাঁড়িয়ে আছেন। এই নিন আপনার ইউএসএর টিকিট, আপনার ফোন আর আপনার গেট নম্বর 3। তাড়াতাড়ি যান, আপনার সময় কম আছে। শিবম দৌড়ে গেট নাম্বার 3-এর দিকে ছুটছে। সে প্রায় গেটে পৌঁছে গিয়েছে, ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। স্যার, আপনি ঠিক আছেন? তুমি কি অন্ধ? এটা এয়ারপোর্ট, কোনো কলোনির পার্ক নয়। কে এই ভিখারিকে ভেতরে ঢুকতে দিল? আমি তাড়াহুড়ো করছিলাম, তাই ধাক্কা লাগলো। আমাকে যেতে দিন না, হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে, দয়া করে। তুমি ফ্লাইটের কথা বলছো? আমি তোমাকে এয়ারপোর্টে 2 মিনিটও দাঁড়াতে দেব না, বুঝলে? তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছো? তুমি আমার বসের সঙ্গে ধাক্কা খেয়েছো। তুমি জানো না উনি কে? উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক। আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্সের। দয়া করে আমি ক্ষমা চাচ্ছি, এখন ছেড়ে দিন, এটা জরুরি। তোমার জরুরি দরকার আছে? দয়া করে আমাকে যেতে দিন। টিকিট টিকিট। এই, আমি দেখব কিভাবে তোমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে, বুঝলে? টিকিট টিকিট। এর টিকিট ছিঁড়ে ফেলো। টিকিট। এই, আমাকে ছেড়ে দিন। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। নিচু হয়ে দাঁড়াও, সেখানেই থাকো। এর টিকিট ছিঁড়ে ফেলো। সাবধান হয়ে থেকো, বুঝেছো? চলো বেরিয়ে পড়ো। যখন ও শিবমের ইউএস টিকিট 4 টুকরো করে ছিঁড়ে ওর মুখে ছুঁড়ে দেয়, ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয়।
এত সাহস তোদের? কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার? শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস? আগামী 10 মিনিটে আমি তোকে শেষ করে দেব, বুঝেছিস? এই ছেলে আমাকে 10 মিনিটে শেষ করে দেবে? তোর খুব অহংকার, তাই না? আয়, আমি এখানেই দাঁড়িয়ে আছি, দেখি তো কি করতে পারিস। এরকম অনেককে দেখেছি আমি। হ্যালো, শুনুন আমার কথা। ইয়াং মাস্টার, এই পাশে। প্রিয় যাত্রীরা, আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন। অথরিটি, আমার অনুমতি ছাড়া, কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে? স্যার, ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে। নির্দেশ? আপনার লাইসেন্স বাতিল করার। কি বলছো? প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে। আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন। হ্যালো, আমাদের হ্যালো। অফিসিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন। আমি তো বলেছিলাম 10 মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব। প্রিয় যাত্রীরা, তোমার এয়ারলাইন ব্যান করিয়ে দেব। তোমাকে রাস্তায় নিয়ে আসব। তুমি একজন সাধারণ মানুষ, তুমি কিভাবে এটা করতে পারো? আমি কোটিপতি মানুষ, আমার এয়ারলাইন ব্যান করতে হলে প্রধানমন্ত্রীকেও অর্ডার পাঠাতে হয়। তথ্য সংগ্রহ করুন। তুমি কিভাবে এটা 10 মিনিটে একটা ফোন করে করলে? আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি। তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছো, মনে আছে? এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি, কিন্তু আমার জরুরি কাজ আছে, তাই ছেড়ে দিচ্ছি। না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম। স্যার, আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি। আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি। আমাদের এখনই রওনা দিতে হবে। প্রাইভেট জেট মানে এই লোকটা সাধারণ কেউ নয়, এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ। শোনো, তোমার নাম কি? তোমার নাম কি? সরি স্যার, সরি, আমাকে মাফ করে দিন স্যার, ক্ষমা চাচ্ছি। যদি আগে জানতাম স্যার, তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম। দয়া করে মাফ করে দিন স্যার, আমি আর কোনোদিন এমন ভুল করব না, আমি আর কোনোদিন এমন ভুল করব না। এখন তো তোমার এয়ারলাইনই নেই, তুমি ভুলটাই বা কিভাবে করবে? কে এই ইয়াং মাস্টার, যিনি শহরের সবথেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন? কি তার আসল পরিচয়? সুপ্রভাত স্যার। সুপ্রভাত। স্যার, ব্যাগটা ঠিক আছে, স্যার প্লিজ দিন, আমি রেখে দিচ্ছি। ধন্যবাদ। সেই সময়ে এক কল আসে আমেরিকা থেকে। হ্যালো শিবম স্যার, এখন আপনার আর ইউএস আসার দরকার নেই। আমরা একজন ডোনার পেয়েছি এবং বিগ স্যার এখন বিপদের বাইরে। আমরা তাকে আগামীকালই ইন্ডিয়ায় নিয়ে আসব। ধন্যবাদ। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে আপডেট দিতে থাকো, ঠিক আছে? ঠিক আছে। শিবম কোনো দুশ্চিন্তা ছাড়াই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। সরাসরি তার শ্বশুরবাড়ি অর্থাৎ নারাং ম্যানশনে চলে গেল। শিবম প্রতিদিনের মতো দৃষ্টির অফিসে গেল, নিজের চিন্তায় ডুবে থাকা অবস্থায়। তার হাতে দৃষ্টির জন্য লাঞ্চ ব্যাগ, কানে ইয়ারফোন। সুপ্রভাত মিশ্রমা, আজ আপনি কেমন আছেন? আজকের দিনটা খুবই সুন্দর, তাই না? হ্যালো, আপনি কেমন আছেন? আপনি এটা কি? আপনি এত টেনশনে কেন? আপনি সারাক্ষণই চাকরের মতো কাজ করে যাবেন নাকি একটু নিউজটাও দেখবেন? আপনি এত বড় ব্যবসায়ীর জামাই, অথচ ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না। কি হয়েছে যেটা আমি জানি না?
নিউজটা দেখুন। সরকারি টেন্ডার না পাওয়ার কারণে নারাং ইন্ডাস্ট্রিজ বড় ধাক্কায় পড়েছে। নারাং ইন্ডাস্ট্রিজ ভেন্টিলেটরে চলছিল। এই 200 কোটির সরকারি টেন্ডার থেকে অনেক আশা ছিল, কিন্তু এই টেন্ডার পেয়ে গেছে কাপুর ইন্ডাস্ট্রিজ। দৃষ্টি কিভাবে বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়তে থাকা শেয়ার? ঋষভ ছিল দৃষ্টির বিজনেস পার্টনার, যদিও সে দৃষ্টির জীবনসঙ্গী হতে চেয়েছিল, কিন্তু দৃষ্টির দাদু তাকে জোর করে বিয়ে দিয়ে গেলেন এক গরিব রাস্তার ছেলের সঙ্গে, শিবমের সঙ্গে, যে রাস্তার পাশে কুলচা বিক্রি করত। আর তারপর দৃষ্টির দাদু মারা গেলেন। ব্যবসা বাঁচাতে দৃষ্টির বাবা অখিল নারাং অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোম্পানিকে সামলাতে পারেননি। এই মানসিক চাপে তার শরীর খারাপ হয়ে যায়, লোকসান বেড়েই চলেছিল, তাই দৃষ্টিকেই দায়িত্ব নিতে হয়। যদিও চাইলে ঋষভ তার বাবার বন্ধু মিস্টার নারায়ণের সাথে কথা বলে দৃষ্টিকে সাহায্য করতে পারত, কিন্তু দৃষ্টির সঙ্গে এনগেজমেন্ট ভেঙে যাওয়ার পর সে ঠিক করেছিল সে দৃষ্টিকে আর কখনো সাহায্য করবে না। দৃষ্টি পুরো চুপচাপ বসেছিল। সে যে কোনো মূল্যে কোম্পানিটাকে বাঁচাতে চায়। আমরা টেন্ডার হারানোর পর সব ইনভেস্টর পিছিয়ে গেছে। এই ব্যালেন্স শিটটা দেখুন, আমাদের হাতে কিছুই নেই। তারা এখন আর আমাদের ওপর ভরসা করে না। এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। না 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 না, এটা হতে পারে না। আমি এটা হতে দিতে পারি না। এই কোম্পানি শুধুমাত্র একটি কোম্পানি নয়, দাদু অনেক কষ্ট করে এটা তৈরি করেছেন। নারং গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতে নয়, বিদেশেও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। দাদু এই কোম্পানিটা নিজের পরিশ্রমে সফল করেছিলেন। আমাদের একটা ভুলের জন্য বা শুধু এই কারণে যে আমরা কিছু করতে পারিনি, আমি আমার দাদুর কষ্টের ফল নষ্ট হতে দিতে পারি না। আমাদের কিছু একটা করতেই হবে। আমি এই কোম্পানিটা হারাতে পারি না, এটা কোনো অপশানই না। আপনারা সবাই দয়া করে কিছু ভাবুন। হয়তো আপনাদের কোনো আইডিয়া আছে, কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকবে, শুধু সেটা খুঁজে বের করতে হবে। প্রিয় দৃষ্টি, তোমার দাদুর সময় থেকেই আমাদের কিছু বিশ্বস্ত ব্যবসায়িক সঙ্গী ছিল, যাদের সঙ্গে আমরা বহুদিন ধরে ব্যবসা করতাম, কিন্তু তার মৃত্যুর পর এবং ঋষভের নির্দেশে আমরা তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছিলাম। তুমি যদি বলো, আমি তাদের সঙ্গে মার্জারের ব্যাপারে কথা বলতে পারি। না রাজা কাকা, এটা কোনো অপশন নয়। আর যেভাবে আজকের খবর বেরিয়েছে তাতে আমি মনে করি না কেউ আমাদের সাহায্য করতে পারবে। মোহিত, অন্য কোনো অপশন দেখি আমরা। এদিকে দেখি আমরা আর কি করতে পারি। রাজা মাউলি ওরফে রাজা কাকা ছিলেন দৃষ্টির দাদুর পুরনো বিশ্বস্ত লোক, কিন্তু এখন তিনি কেবল নামমাত্র কোম্পানির অ্যাডভাইজার। নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়ে যাওয়া শেয়ার। হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি ফাইলগুলো নিয়ে আসছি। আমাদের বিশেষজ্ঞদের থেকে আমরা জানব নারাং ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কি, কিভাবে দৃষ্টি বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়ে যাওয়া শেয়ার। ভিশন। দৃষ্টি কোথায়? শুভম, তুমি বাড়ি চলে যাও, আমাকে এখনই ম্যামের কাছে ফাইল পৌঁছে দিতে হবে। দৃষ্টির সঙ্গে দেখা করা খুব জরুরি। শুভম, একগুয়ে হয়েও না, বাড়ি যাও। তুমি কোথায় যাচ্ছ? মিটিং রুমে। অ্যাক্সেস কার্ডের সাহায্যে মিসেস রামা ভেতরে ঢোকে এবং শিবমও চুপি চুপি তার পেছনে ঢোকে পড়ে মিটিং রুমে। শিবমকে এরকম দেখে সবাই অবাক হয়ে যায়। কয়েক সেকেন্ড দৃষ্টি, আমি সমস্যাটা নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে না শিবম, আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি এবং এই মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ আমাকে 5 মিনিট সময় দাও। আমার কাছে এসবের জন্য এখন সময় নেই। এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে। এখানে মিটিং চলছে আর এই ফালতু লোকটা এখানে চলে এসছে। তোমার তো কোম্পানির কোনো ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই, না তোমার কোনো অধিকার আছে। প্রথমত এই লোকটাকে এখান থেকে বের করে দাও, ওর জন্যই পুরো কোম্পানিটা গন্ডগোলে পড়েছে। সিকিউরিটি, সিকিউরিটি, একে এখান থেকে বের করে দাও। স্যার, স্যার আমি সামলাচ্ছি, আপনি মিটিংয়ে ফিরে যান প্লিজ। ওকে ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন। ম্যাডাম, কিন্তু স্যার বলেছেন ওকে বের করে দিতে। ও কি চোর? ও দৃষ্টি ম্যাডামের স্বামী আর নারাং ইন্ডাস্ট্রিজের জামাই, ভুলে গেছেন? সরি ম্যাডাম। ধন্যবাদ মিসেস ভার্মা। দৃষ্টি আর ওর নম্বর থেকেও আমি এত সম্মান পাই না। ধন্যবাদ।
আমি তোমার সঙ্গে এই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই। মিসেস ভার্মা, শিবমকে অফিসের ছাদে নিয়ে এসে। শিবম, হ্যাঁ ভেতরে তুমি কি বলছিলে? তুমি কিভাবে কোম্পানিকে এই বিপদ থেকে বাঁচাতে পারো? আমি কিভাবে কোম্পানিকে বাঁচাতে পারি সেটা এখন বলতে পারবো না। তোমার একটু সাহায্য দরকার মিসেস রামা। আমি নারাং কোম্পানির কিছু তথ্য চাই। কি তথ্য? আমি শেয়ার হোল্ডারদের ডিটেল, ইনভেস্টরদের তালিকা আর ব্যালেন্স শিটের তথ্য চাই। আজ অফিসে যা কিছু ঘটেছে তাতে কোনো স্টাফ তোমাকে সাহায্য করবে না, কিন্তু একজন আছেন যিনি সাহায্য করতে পারেন। তুমি যদি তাকে বোঝাও তাহলে হয়তো। কে? রাজামৌলি স্যার। আমি মনে করি উনি তোমার সাহায্য করতে পারেন। দৃষ্টির দাদুর খুব কাছের মানুষ ছিলেন উনি, কিন্তু ঋষভ অফিসে আসার পর থেকেই ওনাকে এক প্রকার সাইডলাইন করে রাখা হয়েছে। উনি চেইন স্মোকার, প্রতি ঘন্টায় একবার করে এখানে সিগারেট খেতে আসেন। তুমি অপেক্ষা করো, চেষ্টা করো। আমি চললাম। অবশ্যই। শিবম সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাজামৌলির জন্য। এই সময়ে ও পকেট থেকে ফোন বের করে একজনকে কল করে। হ্যালো, কেমন আছেন নিতিনরাজি? শিবমজি, আমি আপনাকে একবার দেখা করেছিলাম আর আজ আবার আপনার কল পেলাম। নিজেকে ভাগ্যবান মনে করছি। বলুন কি দরকার? একটা ছোট ফেভার চাই। শুধু আদেশ করুন স্যার। ডিটেলটা তাড়াতাড়ি দিন আর কল ব্যাক করুন। ওকে, বাই। রাজা কাকা, রাইজদাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার? রায়জাদা, ওদের কথা তুমি কিভাবে জানলে? ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল। শিবম, তুমি ওদের সম্পর্কে কি জানো? এরপর শিবম এমন কিছু বলল রাজা কাটাকে, যেটা শুনে উনি চমকে উঠলেন। উনি সিগারেট ফেলে দিয়ে শিবমকে নিয়ে গেলেন কনফারেন্স রুমে। এই গরিবটা এখনো এখানেই আছে? ভাষা কন্ট্রোল করো। দৃষ্টি বেটি, আমাদের শিবম কি বলছে সেটা শোনা উচিত। ওর একটা প্ল্যান আছে। প্ল্যান? রাস্তার ছেলে। আমি এই কোম্পানিতে তোমার চেয়েও বেশি বছর কাজ করেছি। এই কথোপকথনের মাঝে দৃষ্টি গভীর চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে যায় দাদুর বলা একটা কথা, দৃষ্টি বেটা, শিবম তোমার জন্য একজন ভালো জীবনসঙ্গী। আর একটা কথা মনে রেখো, যখনই তুমি বা নারাং ইন্ডাস্ট্রিজ সমস্যায় পড়বে, শুধুমাত্র শিবমই তোমাকে তা থেকে উদ্ধার করবে। তুমি কি বলতে চাইছো? যথেষ্ট হয়েছে। সবাই চুপ করুন প্লিজ। ঋষভ, তুমিও। এবং ভুলে যেও না, আমি এখনো এই কোম্পানির বস। ডিসিশন মেকিং পাওয়ার এখনো আমার হাতেই আছে। যা কিছু হবে সেটা আমার সিদ্ধান্তেই হবে। শিবম, তুমি বলো, তুমি কি বলতে চাও? আসো শিবম, এখানে বসো। প্রথমে আমি কোম্পানির শেয়ার হোল্ডার আর ইনভেস্টরদের ডিটেলস চাই। তারপর ব্যালেন্স শিট দেখতে হবে। তারপরেই আমি কিছু বলতে পারবো। দৃষ্টি, এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমরা যাকে তাকে আমাদের কোম্পানির ডিটেলস দিতে পারি না। ওকে, ল্যাপটপটা দাও প্লিজ। এটা নাও। দৃষ্টি, ইউ কান্ট। ঋষভ, ভুলে যেও না, তুমি তোমার বসের স্বামীর সঙ্গে কথা বলছো। পরের বার আদব কায়দা রেখে কথা বলো। 2 বছরে প্রথমবার শিবম দেখল দৃষ্টি ওর জন্য লড়ছে। এই কথা শুনে তার ভিতর গর্বে বুক ভরে গেল। শিবম, তুমি চালিয়ে যাও। ব্যালেন্স শিটে কিছু লেনদেন নিয়ে আমার সন্দেহ হচ্ছে। যেভাবে ইনভেস্টররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে তার একটা প্যাটার্ন আছে। এখানে নিশ্চয়ই কোথাও সমস্যা আছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা বলা বন্ধ করো আর বলো শেয়ার পড়া কিভাবে থামানো যাবে।
আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে। সিম্পল। বাহ, দারুণ। নতুন আইডিয়া নাকি? মোহিত চুপ কর। তুমি কি ভাবো আমরা কোনোদিন এটা ভাবিনি? শান্ত হও শিবম, আমাদের কাছে ফান্ড কোথায়? আমাকে 1 মিনিট দাও, শুধু 1 মিনিট ব্যাস। এটা বলেই শিবম ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে, আর তারপর ফোনে যা বলল সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। ঋষভ আর মোহিতের চোখ কপালে। ভালো করে শুনুন আমার কথা। প্রথমত, রায়জাদা থেকে নারাং ইন্ডাস্ট্রিজের সঙ্গে সঙ্গে 500 কোটি ট্রান্সফার করুন। দ্বিতীয়ত, রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মধ্যে মার্জারের ঘোষণা দিন। আর হ্যাঁ, শেষ কথা, কাপুর ইন্ডাস্ট্রিজের সব শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন। দৃষ্টি এত বড় বড় কথা শিবমের মুখে শুনে হতবাক হয়ে যায়। বিশ্বাসই করতে পারছিল না যে তার ঘরোয়া স্বামী নারাং ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিকে এত বড় গ্রুপের সঙ্গে মার্জ করে দিয়েছে। শিবম, তুমি কে? ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বড় খবর আসছে। রায়জাদা গ্রুপ ঘোষণা করেছে ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জার। এই ঘোষণায় নারাং ইন্ডাস্ট্রিজ আবার তলানি থেকে শীর্ষে উঠে এসেছে। নারাং ইন্ডাস্ট্রিজের মতো একটি কোম্পানি রায়জাদা গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া একটি বড় ব্যাপার, এবং এটা খুবই লাভজনক প্রমাণিত হয়েছে। দৃষ্টি কি পাবে ওর স্বামী শিবমের সব প্রশ্নের উত্তর? শিবমের রহস্যটাই বা কি? শিবমের সঙ্গে রায়জাদা গ্রুপের সম্পর্ক কি? একটা টাকার জন্য যিনি হাহাকার করতেন, সেই শিবম কিভাবে দেউলিয়া হয়ে যাওয়া নরং ইন্ডাস্ট্রিজকে আবার 500 কোটি টাকার সংস্থায় পরিণত করল? একজন অমূল্য মানুষ কিভাবে নরং ইন্ডাস্ট্রিজকে রায়জাদা গ্রুপের সঙ্গে মার্জ করালো? নরং ইন্ডাস্ট্রিজ দেউলিয়া হওয়ার পেছনে ঋষভের কোনো ষড়যন্ত্র ছিল কি? এই যে সবকিছু এখনো ঘটল, তা একেবারে জাদুকরী স্বপ্নের মতো ছিল। কিন্তু একটা বিষয় আছে যা শিবম এখনো সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছে। এটা ছিল তার অন্তর্নিহিত শক্তি, যা শিবম বহুদিন ধরে আবিষ্কার করার চেষ্টা করছিল। শিবম সেখান থেকে বেরিয়ে গিয়ে একটি বিয়েতে গেল, যেখানে তার সঙ্গে দেখা হলো করণের, যে ছিল দৃষ্টির কাজিন। সে কখনো শিবমকে অপমান করা থামায়নি। শিবম আর তার মধ্যে প্রচুর উত্তেজনা ছিল। অনেক দিন ধরেই এই ঝগড়াঝাটি চলছিল, কিন্তু সেদিন শিবম করণকে আবার অপমান করল। সে এটা তার আত্মীয়দের সামনে করেছিল এবং তারপর সেখান থেকে বাড়ি চলে গেল। করণ নিজের রাগ গিলে নিল এবং সে ঠিক করল যে শিবমকে ছেড়ে দেবে না। অন্যদিকে খাবার শেষ করে শিবম নিজের থালা বাসন ধুস বিছানায় বিশ্রাম করতে বসল। ধ্যান করার ক্ষেত্রে সে মাত্র কয়েক বছরে সিদ্ধহস্ত হয়ে উঠেছে। শিবমের কাছে ধ্যান মানে সারাদিন ধরে শরীরের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করার উপায়। তখনই শিবম হাত বাড়িয়ে বিছানার পাশে রাখা এক টুকরো কালো পাথর তুলে নিল। সে সেটা নিজের মুঠোয় চেপে ধরল। হাত সামান্য নাড়াতেই পাথরটি ছাই হয়ে গেল এবং আঙুলের ফাঁক দিয়ে মিলিয়ে গেল। শিবমের চোখে উত্তেজনা ভরে উঠল এবং সে নিজের কাছে বলল যে ভস্য শক্তি তার রূপ নিয়েছে। তার গুরুও বলেছিলেন যে সে কেবল তখনই তক্ষক মহলের বংশধর হিসেবে বিবেচিত হবে যখন সে নিজের অন্তর্নিহিত শক্তি জাগ্রত করবে। আর তারপরই শুরু হবে তার খোঁজ সেই বিশেষ রাজদা পরিবারের মানুষদের খুঁজে বের করার জন্য, যাদের সঙ্গে সে মেলাতে পারবে তার গুরুর দেওয়া প্রতীক জেড পাথরের সাহায্যে। সেই মুহূর্তেই শিবম নিজের জীবন বদলে দিতে পারবে। শুধু তাই নয়, শিবম পাবে এমন সব কিছু যা সাধারণ মানুষের নাগালের বাইরে, যেমন প্রাচীন ওষুধ, ধনসম্পদ এবং তার পূর্বপুরুষদের শক্তি। এই জ্ঞানেই ঘটে এমন ঘটনা, এখানে কারো গৌরব আর শক্তির কোনো সীমা নেই। সে সবুজ পাথরটিকে হাতের মধ্যে ঘোরাতে থাকল, যা তার গুরুর দেওয়া প্রতীক। শিবম ভাবল যে তার শক্তিগুলি সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছে। এখন সময় এসেছে সবকিছু নিজের হাতে নেওয়ার এবং পদক্ষেপ নেওয়ার।
শিবম শক্তি জাগ্রত করার পর সে নিজের ক্ষমতা ব্যবহার করল যাতে দৃষ্টির অফিসে দৃষ্টি আর তার সঙ্গে যা কিছু ঘটেছিল সেখানে উপস্থিত সবাই তা ভুলে যায়। এমনকি নিতিন রাজদাও ভুলে গিয়েছিল যে শিবমের সঙ্গে কি হয়েছিল। কিন্তু শিবম এটা কেন করল? সময়ই বলবে কেন সে এমনটা করেছিল। পরের দিন শিবমের সঙ্গে দেখা করল তার বাবা, যে অনেক দিন ধরে তাকে জোর করছিল দেখা করার জন্য। তোমার দাদু গত 2 বছর ধরে শয্যাশায়ী। তিনি খুব অসুস্থ। স্বাস্থ্য খারাপ থাকা সত্ত্বেও তিনি একগুঁয়ে হয়ে আছেন যে তিনি শুধু আর একবার তোমার সঙ্গে দেখা করতে চান। তিনি শুধু চান যে তুমি ফিরে আসো। ভবেশ, যে শিবমের বাবা, বললেন, তোমার কাকাও বিয়ে করেছেন। তোমার 2 কাকারই শুধু 2টি মেয়ে আছে। শাহ পরিবারের একমাত্র দাবিদার শিবম নিজেকে অপমানিত করে বলল, তাহলে তুমি চাও আমি পরিবারের উত্তরাধিকারী হই? আমাকে তোমাদের দর কষাকষির হাতিয়ার হতে হবে? তুমি আসলেই খুব সরল, ঠান্ডা গলায় বলল ভবেশ। আমাদের ব্যবসার অসংখ্য শাখা ছাড়াও শাহ পরিবারের দিল্লি এবং আশেপাশের এলাকায় একটি বড় পারিবারিক ব্যবসা আছে। পরিবারের নিয়ম অনুযায়ী যদি পরিবারের কর্তা মারা যান এবং যদি 3য় প্রজন্মের দেখাশোনা করার কেউ না থাকে, তাহলে পরিবারের কর্তার জায়গা নেবে অন্য কোনো পরিবার। আর তখন থেকে আমাদের শাখার নিয়ন্ত্রণ থাকবে শাহ পরিবারের ওপর। আর এর সঙ্গে আমার কি সম্পর্ক? শান্তভাবে জিজ্ঞেস করল শিবম। তোমার কাকা আর তোমার মামা দুজনই গত কয়েক বছরে দাদুর অসুস্থ হওয়ার পর থেকে পারিবারিক ঐতিহ্য আর দায়িত্বের ভারে জর্জরিত হয়ে পড়েছে। তারা নিজেদের ক্ষমতার অধিকার আদায়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে, যার কারণে পরিবারের ভিতরে এক প্রচণ্ড হট্টগোল চলছে। তুমি কি হাত গুটিয়ে বসে থাকবে আর কিছুই করবে না? হতাশ চোখে জিজ্ঞেস করল ভবেশ। শিবম সামান্য বিরক্ত হল এবং ব্যঙ্গাত্মক হাসি দিয়ে ভবেশের দিকে তাকালো। অবশেষে সে নিজের জায়গায় এসে দাঁড়ালো। তার আসল চরিত্র খুব ভালো করেই জানতেন। তিনি ছিলেন ক্ষমতালোভী, অন্যদের অনুভূতির তোয়াক্কা না করে যা কিছু প্রয়োজন তা করতে পারতেন। শিবম, তুমি নিজে ভেবে দেখো, তুমি কি সত্যি এই ছোট্ট নারঙ্গ পরিবারে থেকে সারা জীবন এভাবে অপমান সহ্য করে বাঁচতে চাও? ভবেশ শিবমকে জিজ্ঞেস করল। গতকাল নারঙ্গ পরিবারের বিয়েতে তোমাকে কত বড় অপমানের মুখে পড়তে হয়েছিল। তুমি কি তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা চাও না? তুমি কি সেই মর্যাদা চাও না, যাতে তুমি সেই খ্যাতি, সেই শক্তি পাও, যাতে তুমি চাইলে পুরো নারঙ্গ পরিবারকে তোমার পায়ের কাছে নতজানু করতে পারবে? এই কথা বলার সঙ্গে সঙ্গেই শিবম তার দিকে তাকালো এবং তারপর গভীর চিন্তায় ডুবে গেল। সেই তার ধূর্ত স্বভাব দিয়ে শিবমকে রাজি করানোর চেষ্টা করল, কিন্তু তবুও শিবম শুধু মাথা নাড়ল আর কিছুই বলল না। আমি জানি যে তুমি আমাকে মন থেকে ঘৃণা করো। তুমি চাইলে আমাকে সারা জীবন ঘৃণা করতে পারো। যদি তুমি আমাকে তোমার বাবা হিসেবে মেনে নিতে না চাও, তবে সেটাও করো না, গম্ভীরভাবে বলল ভবেশ। শুধু একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হলো সাহা পরিবারে ফিরে এসে তোমার দাদুকে স্বীকার করা। তাহলেই তুমি সাহা পরিবারের অংশ হবে। তুমি যা চাইবে তা পাবে এবং সেই ক্ষমতা দিয়ে যা খুশি করতে পারবে। এটা যতটা সহজ শর্ত মনে হচ্ছে, আসলে এটা তোমার জন্য বিশাল একটা সুযোগ। এটা তোমার খ্যাতি আর উচ্চতার সব দরজা খুলে দেবে। তুমি কি এখনো এটা চাও না? রাজি নাও? স্পষ্টভাবে বলল শিবম। আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। আমি সত্যিই তখন তোমার আর তোমার মায়ের সঙ্গে অন্যায় করেছিলাম, কিন্তু তুমি যদি আমার জায়গায় থাকতে, তবে তুমিও একই কাজ করতে। মানুষ জীবনে সবকিছু হারাতে পারে, তবে যে একটি জিনিস সে হারাতে পারে না, সেটা হলো তার নিজের জীবন। তার প্রয়োজন শুধু সেই ক্ষমতা যা তার নিজের হাতে আছে। শিবম মাথা নাড়ল এবং গভীর হতাশা দেখা দিল। পুরো 1 দশক পরেও ভবেশ শিবম আর তার মায়ের সঙ্গে যা করেছিল, সে নিয়ে কোনো অনুশোচনা বা অপরাধ বোধ ছিল না। শিবম দাঁড়িয়ে উঠল এবং চলে যাওয়ার আগে বলল, আমি সময় ঠিক করব, কখন ফিরে গিয়ে আমার দাদুর সঙ্গে দেখা করব। তবে সাহা পরিবারের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তুমি যেতে পারো। আমি তোমাকে শর্ত বলে দিয়েছি এবং তোমার জবাবের জন্য অপেক্ষা করব। আমি জানি না কেন, তবে আমি নিশ্চিত তুমি শেষমেশ
মত পরিবর্তন করবে। হ্যাঁ, তুমি যা বলতে চাও বলো, বা যা করতে চাও করো। নয়ডা সিটি ইস্ট ডিস্ট্রিক্ট, রাইজাদা গ্রুপ বিল্ডিং। ভবনের প্রবেশপথে পৌঁছে শিবম অতিথি হলের দিকে এগিয়ে গেল। স্যার, আমি কি জানতে পারি কাকে খুঁজছেন? রিসেপশনিস্ট ভদ্রভাবে জিজ্ঞেস করল। আমি এসেছি আপনার ডিরেক্টর নিতিন রাইজাদার সঙ্গে দেখা করতে, শান্তভাবে বলল শিবম। ডিরেক্টর রাইজাদার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? আবার জিজ্ঞাসা করল রিসেপশনিস্ট। শিবমের সাধারণ স্ট্রিটওয়্যার ধাঁচের পোশাক দেখে মনে হচ্ছিল না সে এমন কেউ যে বড় মানুষ ডিরেক্টর নিতিন রাইজাদার সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে। তাকে দেখা তো দূরের কথা। আপনি শুধু ওনাকে আমার বার্তা দিন আর হুবহু আমার কথা মতো বলুন। ওনাকে বলবেন আমি চেতন আনন্দ রাইজাদার বন্ধু। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। ভবনের অপর প্রান্তের ডিরেক্টরের অফিসে একটা আলাদা কক্ষে এক মধ্যবয়স্ক কঠোর মেজাজের মানুষ নথি আর ফাইল পরীক্ষা করছিলেন। অনুমতি পাওয়ার পর এক তরুণ ভেতরে এলো। সেক্রেটারি ভদ্র আর নরম গলায় অফিসে ঢুকে বলল, ডিরেক্টর স্যার, ফ্রন্ট ডেস্ক থেকে বার্তা এসেছে যে কেউ আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আমার তো এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, তাই না? দেখো, যেই হোক না কেন সে হয়তো নিজের জন্য ঝামেলা খুঁজছে, আমার জন্য নয়। আর এর জন্য তোমাকে প্রতিটি মানুষের ব্যাপারে যারা এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছে তা আমাকে জানানোর প্রয়োজন নেই। বুঝেছি স্যার। স্যার, ওই লোকটি আমাকে একটি বার্তা দিতে বলেছে। সে বলছে সে চেতন আনন্দ রাইজাদার বন্ধু। আমি ভেবেছিলাম হয়তো আপনার পরিবারের কেউ বা কোনো আত্মীয় এসেছে আপনাকে খুঁজতে, তাই স্যার আমি রিপোর্ট করতে এসেছি। চেতন আনন্দ রাইজাদা? চেতন আনন্দ রাইজাদা? সে সেক্রেটারির দিকে গভীরভাবে তাকালো। আসলে চেতন আনন্দা রায়জাদা ছিলেন তার দাদু এবং দিল্লির বিখ্যাত রায়জাদা পরিবারের কর্তা। শহরে রায়জাদা পরিবারের সরাসরি বংশধরেরাই শুধু তাদের দাদুর নামের একটি অংশ জানত, পুরো নাম ভুলে যাও। নিচে যে লোক এসেছে সে দেখতে কেমন? নিতিন জিজ্ঞেস করল। সেক্রেটারি সঙ্গে সঙ্গে উত্তর দিল, তিনি তরুণ স্যার, তার বয়স প্রায় 23-24 বছর। তাহলে যথাযথ সম্মানের সঙ্গে তাকে এখনই আমার অফিসে নিয়ে আসো। কিছুটা বিভ্রান্ত অবস্থায় সেক্রেটারিকে আদেশ দিল নিতিন। 5 মিনিট পর সেক্রেটারি শিবমকে 36 তলার ডিরেক্টরের অফিসে নিয়ে এলো। শিবম অফিসে ঢুকতেই নিতিনের সামনে এসে দাঁড়ালো। ভারাক্রান্ত মনে বসে পড়ল সে। কোম্পানির ডিরেক্টর, সেই মধ্যবয়স্ক মানুষটি তাকে গম্ভীরভাবে দেখছিলেন। আমি কি জানতে পারি আপনি কে স্যার? নিতিন জিজ্ঞাসা করল। শিবম সবুজ জেট পাথর বের করল, যা সে গুরুজির দেওয়া প্রতীক হিসেবে এনেছিল। পাথরের গায়ে খোদাই করা ছিল সূক্ষ্ম নকশা, আর মাঝখানে উৎকীর্ণ ছিল রায়জাদা অক্ষর। এতে অবাক হল নিতিন। আবেগ ভরে তাকিয়ে রইল সবুজ পাথরের দিকে। তার মনে তখনও হাজারো প্রশ্ন ঘুরছিল। এই প্রতীক রায়জাদা পরিবারের পরিচয় ও তাদের সঙ্গে সংযোগকে প্রকাশ করে। এ ধরনের কয়েকটি পাথরই তৈরি করা হয়েছিল, এমনকি নিতিনের কাছে এমন পাথর একটিও ছিল না। দয়া করে একটু অপেক্ষা করুন, ততক্ষণে আমি আনন্দজিকে আমন্ত্রণ জানাই, সম্মানজনক ভঙ্গিতে বলল নিতিন। তরুণ ছেলেটিকে রাগানোর সাহস তার ছিল না। শিবম মাথা নেড়ে সম্মতি দিল। কিছুক্ষণ পর নিতিন এক বৃদ্ধকে সঙ্গে নিয়ে ফিরে এলো। সাদা চুল আর দাড়িওয়ালা সেই বৃদ্ধ অফিসে প্রবেশ করতেই নিতিন খানিকটা পিছিয়ে দাঁড়ালো, আর তিনি সামনে এগিয়ে এলেন। নিতিন কেবল ব্যবসা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে পরিবারের গোপন রহস্যের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় সামলাতেন আনন্দজি, যাকে নিতিনের বাবা নিযুক্ত করেছিলেন। প্রায় 60 বছর বয়স ছিলেন সেই বৃদ্ধের, কিন্তু তার চলাফেরা ছিল সাপের মতো দ্রুত। তীক্ষ্ণ চোখে ভরা ছিল একরাশ আবেগ, আর তার শরীর থেকে ঝরে পড়ছিল প্রবল শক্তি। শিবমের হাতে থাকা জেট প্রতীকের দিকে গভীরভাবে তাকিয়ে বৃদ্ধ মুচকি হেসে বললেন, আমি যতীন আনন্দ। আমি কি আপনার শুভ নাম জানতে পারি স্যার? শিবম,
ভাই শিবম, আমি রায়জাদা গ্রুপের জন্য জেড প্রতীক নিয়ে এসেছি। ক্ষমা করবেন, তবে কি আমি আপনাকে শনাক্ত করতে পারি? আমি কি এটা পরীক্ষা করতে পারি? অবশ্যই। শিবম মাথা নাড়ল। যতীনের দিকে মনোযোগ দিয়ে তাকালো সে। শিবম বুঝতে পারল এই বৃদ্ধ সাধারণ কেউ নন। তাকে দেখে স্পষ্ট হল যতীন আনন্দ তক্ষক বিদ্যার জগতে এক বিশেষজ্ঞ। শিবম সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই যতীন হঠাৎ কবজি নাড়িয়ে একটা জেড বল ঘূর্ণায়মান অবস্থায় দ্রুত গতিতে শিবমের দিকে নিক্ষেপ করলেন। হঠাৎ আক্রমণ হলেও শিবম খালি হাতে সেই বলটি ধরে ফেলল এবং নিজের আসনে বসে পড়ল। মুঠি খুলতেই তার আঙুলের ফাঁক দিয়ে পাথরের ধুলো গড়িয়ে পড়তে লাগল। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে নিতিনের চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। যতীন আনন্দের মুখভঙ্গি বদলে গেল এবং তিনি মনে মনে বললেন, এত অল্প বয়সে এমন অন্তর্নিহিত শক্তি! তাহলে কি সে সত্যিই সেই ব্যক্তির বংশধর? রায়জাদা পরিবারের প্রবীণ হিসেবে তিনি প্রাচীন তক্ষক বিদ্যার সঙ্গে সম্পর্কিত গোপন রহস্যে অভিজ্ঞ ছিলেন। তাই তিনি প্রায় আন্দাজ করতে পারলেন শিবমের আসল পরিচয়। যতীন আনন্দ শ্রদ্ধার সঙ্গে ঝুঁকে বললেন, আমি আপনার যতীন আনন্দ, রায়জাদা পরিবারের তৃতীয় শাখার জ্যেষ্ঠ ভাই। আপনাকে প্রণাম জানাচ্ছি। গম্ভীর স্বরে বললেন। শিবমের হাতে থাকা জেড প্রতীক রায়জাদা পরিবারের মহাপ্রবীণের পরিচয় বহন করে। রায়জাদা পরিবারের নিয়ম অত্যন্ত কঠোর। তাকে অপমান করার অধিকার কারণেই। শিবম সামান্য মাথা নাড়ল। এইবার মহাপ্রবীণ পূর্ব শাখা গ্রুপে এসেছেন। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? গুরুতর স্বরে জিজ্ঞেস করলেন যতীন। এই প্রশ্ন শুনে শিবমের ভেতরে হাজারো চিন্তার ঝড় বয়ে গেল। শিবম জানত কেন সে রায়জাদা গ্রুপের অফিসে এসেছে এবং কি জানতে চাইছে তাদের কাছ থেকে, কিন্তু তার কিছু বলার আগেই হঠাৎ তার ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে সিমি তাড়াহুড়ো করে জানালেন যে তাকে অবিলম্বে মেট্রো সিটি হাসপাতালে পৌঁছতে হবে। তিনি জানালেন দৃশ্যতি আর শিবমের ডিভোর্সের কাগজপত্র তৈরি হয়ে গেছে এবং আজই সই করতে হবে। শিবম বিস্মিত হয়ে প্রশ্ন করল, কেন হাসপাতালে আছেন তারা? কি ঘটেছে? তখনই শিবম জানতে পারল দৃশ্যতির বাবা ফ্যাক্টরিতে ছিলেন যখন করণ হঠাৎ করে সেটি কিনতে আসে। সেখানে এক গোলযোগ হয় আর তাতেই অখিল আহত হন। শুধু তিনি নন, করণ এবং দৃশ্যতিও আহত হয়েছিল। তর্ক বিতর্ক চলাকালীন দৃশ্যতি অজ্ঞান হয়ে যায়। করণ ক্রোধে ফুঁসছিল এবং ঋণের দায় শোধ করতে জোর করে তাদের বাড়ি বিক্রি করাতে চাইছিল। তবে এক শর্তে করণ ছেড়ে দিতে প্রস্তুত ছিল। দৃশ্যতিকে শিবমকে ডিভোর্স দিতে হবে। অসহায় সিমি কান্নায় ভেঙে পড়ে অনুরোধ জানালেন শিবম যেন ডিভোর্সে রাজি হয়। ফোন নামিয়ে রাখতেই শিবমের মুখ একেবারে নিরাবেগ হয়ে গেল, কিন্তু মনে জেগে উঠল প্রবল ঝড়। দৃশ্যতি অজ্ঞান হয়েছে, এই খবর যেন তার ভিতরে আগুন জ্বেলে দিল। চোখে মুখে এমন রাগ ফুটে উঠল যা আগে কেউ কখনো দেখেনি। মুহূর্তেই সে আদেশ দিল, একদিনের মধ্যে নারাং সাম্রাজ্য দেউলিয়া হয়ে যাবে। তার লোকেরা সম্মান জানিয়ে মাথা নাড়ল। দিল্লির সবচেয়ে বড় মেট্রো সিটি হাসপাতালের 608 নম্বর কক্ষে শিবম পৌঁছল দ্রুত পদক্ষেপে। ভেতরে ঢুকতেই সিমি ক্ষোভে তাকে দোষারোপ করতে লাগলেন। তার মতে করণের সাথে শিবমের বিরূপ আচরণের ফলেই আজ সব কিছু ঘটছে। কিন্তু শিবম নির্বাক রইল, কোনো উত্তর দিল না। তার দৃষ্টি গিয়ে থামল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শ্বশুর অখিল নারাঙের ওপর। অখিল ব্যথার কণ্ঠে জানালেন, ব্যথা ভেতরে, ভয়ের কিছু নেই। পাশে বসা দৃশ্যতি নিজের ক্লান্ত কণ্ঠে আশ্বস্ত করল, সে ঠিক আছে। কিন্তু শ্রমিকদের সঙ্গে তর্ক বিতর্কে তার বাবা মার খেয়েছেন। সেই কথা শুনে শিবমের হৃদয় আবারও ক্রোধে ভরে উঠল। নিজেকে শান্ত করে সে জানতে চাইল আসলে ফ্যাক্টরিতে কি ঘটেছিল। সিমি তখন জানালেন করণ কিভাবে যেন ফ্যাক্টরির ক্রেডিটারদের অধিকার পেয়ে গিয়েছিল এবং সবচেয়ে বড় ঋণদাতা হয়ে উঠেছিল। তারপর সে শ্রমিকদের দিয়ে মেশিন ভাঙতে লাগল। সিমি আর দৃশ্যতি থামানোর চেষ্টা করলেও করণ কেবল হেসেছিল। শেষমেশ ফ্যাক্টরির সব মেশিন সরিয়ে নিল। এখন ফ্যাক্টরি নেই,
আর অচিরেই বাড়িটাও ধ্বংস হয়ে যাবে। সিমির অভিযোগ সব কিছুর জন্য দায়ী শিবম। করণ বলেছে যদি ডিভোর্স হয় তবে সে রেহাই দেবে, আর সিমি রাজিও হয়ে গেছে। তার ইচ্ছা শিবম যেন তৎক্ষণাৎ কাগজে সই করে। অখিল তখনই সবার সামনে গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিবমকে আর দোষারোপ করা ঠিক নয়। আসল ব্যর্থতা তার নিজের। তিনি পরিবারকে রক্ষা করতে পারেননি। নিজের ভাইয়ের ছেলে করণ আজ তাদের ধ্বংস করতে উঠে পড়েছে। তাই যদি সব হারাতেই হয় তবে তিনি প্রস্তুত। ফ্যাক্টরি ছেড়ে দিয়ে দিল্লি থেকে চলে যাবেন। অন্তত শত্রুর মুখ আর দেখতে হবে না। অখিলের এই কথায় সিমিও নীরব হয়ে গেলেন। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক তাচ্ছিল্যের হাসি। করণ এসে হাজির হলো যেন ভাঙা পরিবারের ওপর নিজের বিজয় ঘোষণা করতে। করণ সেদিন পঞ্চম কাকিমা আর পঞ্চম কাকাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মকভাবে কথা টেনে বলতে লাগলো। তার উদ্দেশ্য ছিল একটাই, তাদের আরও উস্কে দেওয়া। সে দাবি করল যদি আজ সে না ছুটে আসতো তবে ফ্যাক্টরির শ্রমিকরা অখিলকে প্রাণেই মেরে ফেলত। দৃশ্যটি আর সহ্য করতে পারল না। তার মনে হলো সব বিশৃঙ্খলার আসল কারিগর করণ নিজেই, অথচ এখন নকল নায়কের মতো আচরণ করছে। রাগে ফেটে পড়ল। পরিবারের কেউই করণের অতিরিক্ত বুদ্ধিদীপ্ত ভান আর সহ্য করতে পারছিল না। করণ তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পরিবার অকৃতজ্ঞ। সে দাবি করল তার ইচ্ছা ছিল অখিলের সব ঋণ মিটিয়ে দেওয়া, আর এতে যদি সে না থাকত হয়তো অখিল আজ জীবিতই থাকতেন না। নরম গলায় করণ বোঝানোর চেষ্টা করল যে সে কেবল সাহায্য করছে, কিন্তু তার এই অভিনয় আর কেউ মেনে নিতে পারল না। মুখ বন্ধ করো আর এখান থেকে দফা হয়ে যাও। করণ দৃষ্টি রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করল, আমি দফা হয়ে যাব, কিন্তু পরে যেন এটা না বলো অখিল আঙ্কেল যে আমি তোমার পরিবারকে একটা সুযোগ দিইনি। আসলে তোমাদের তো কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু তোমরা সেটা মানছ না। তাই আমি কালই ঋণদাতাদের অধিকার ছেড়ে দেব। তখন তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। লোন আর পাওনাদাররা তোমাদের পিছু ছাড়বে না যতদিন তোমরা বেঁচে আছো। তুমি বাজে কথা বলছো। কারখানা, বাড়ি আর গয়না বন্ধক রেখে আমরা আমাদের সব ঋণ শোধ করতে পারবো। তাহলে ঋণদাতারা আমাদের পেছনে লাগবে কেন? দৃষ্টি প্রশ্ন করল। করণ গর্বভরা হাসি দিয়ে উত্তর দিল, ওই নিকৃষ্ট জুয়েলারি প্রসেসিং ফ্যাক্টরির সব যন্ত্রপাতি ভেঙে গেছে। 1 কোটির দাম নেই, ওগুলো বন্ধক রাখবে কোথায়? তার ওপরে তোমাদের এখনো সাইডের ধসের হিসাব দিতে হবে। সেটা যদি সঠিকভাবে মেটানো না হয় তবে অখিল আঙ্কেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা যেতে পারে, আর হ্যাঁ, জেলও হতে পারে। শিবম তখন শান্ত অথচ নিরাবেগভাবে জানালো, যথেষ্ট হয়েছে, করণকে এবার চলে যেতে হবে। কিন্তু করণ হঠাৎই ক্রোধে ফেটে পড়ল। তার মুঠি শক্ত হয়ে উঠল এবং মুহূর্তেই শিবমের মুখের দিকে আঘাত হানতে উদ্যত হল। কিন্তু বজ্রগতিতে শিবম তার মুঠি থামিয়ে দিল, আর এক নিঃসঙ্গ ঘূর্ণিতে করণকে সম্পূর্ণ অসহায় করে দিল। করণ বিস্ময় আর ক্রোধে কাঁপতে কাঁপতে ফিসফিস করে উঠে দাঁড়াল। তার চোখে বিষ ঝরে পড়ল। সে হুঁশিয়ারি দিল, শিবম তাকে স্পর্শ করার সাহস করেছে, আর এই পরিবারের কেউই আর রেহাই পাবে না। যেন এক অদৃশ্য প্রতিশোধের শপথ নিয়ে করণ দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল। করণ চলে যেতেই কক্ষে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। সিমি আতঙ্কে কাঁপছিলেন। তার মনে হলো শিবম ভয়ানক ভুল করেছে। তিনি ভয় পেলেন এর ফল ভয়ঙ্কর হবে। করণ আর তার পরিবার তাদের ধ্বংস করে দেবে। আতঙ্কের সুরে তিনি বলতে লাগলেন, কি প্রয়োজন ছিল এরকম কাজ করার? এখন কি হবে তাদের? কে বাঁচাবে তাদের? শিবম তখন নিরাবেগ কণ্ঠে সবার উদ্দেশ্যে স্পষ্ট করে জানালো, এ বিষয়ে সে নিজেই ব্যবস্থা নেবে। তাদের আর ভয় পাওয়ার কিছু নেই। তার দৃঢ় কণ্ঠে ভরসা খুঁজে পেলেন পরিবারের বাকিরা। তবে সিমি বিদ্রুপ মিশ্রিত সুরে বললেন, শিবমের সে ক্ষমতা নেই। কিন্তু তার মুখোমুখি হতেই তিনি হঠাৎ যেন এক নতুন মানুষকে চিনলেন। শিবমের চোখে এমন শীতল অথচ অটল দৃঢ়তা ছিল যা তাকে কাঁপিয়ে দিল। মুখ খুলে আরও কিছু বলতে গিয়েও সিমি স্তব্ধ হয়ে গেলেন। এরপর শিবম কোমলভাবে দৃশ্যটির দিকে তাকাল। ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকে আশ্বস্ত করল, যেন মৃদু স্পর্শে তাকে বিশ্বাস করালো যে কিছু খারাপ আর ঘটবে না, সে তার পাশে আছে। দৃশ্যটির মন তবুও দ্বিধায় ছিল, তবু এক অদ্ভুত উষ্ণতা তাকে ঘিরে ধরল। যেন প্রথমবারের মতো সে অনুভব করল শিবমের ওপর বিশ্বাস রাখা যায়।
এখন প্রশ্ন একটাই, শিবম করণের ওপর হাত তোলার পর এর ফল ভোগ করবে কি দৃশ্যতির পরিবার, নাকি শিবম সত্যি তাদের রক্ষা করবে? কি হবে প্রথমবার যখন শিবম ব্যবহার করবে রহস্যময় তক্ষক বিদ্যা? নারাং পরিবার কি এবার দেখতে পাবে শিবমের সম্পূর্ণ ভিন্ন এক রূপ? আজ নারাং জুয়েলারি গ্রুপ বিল্ডিংয়ের ফ্লোরে এক অস্বাভাবিক অস্থিরতা দেখা গেল। স্টাফরা আতঙ্কিত অবস্থায় ছিল। কি হচ্ছে এটা? কর্পোরেশনে এত হইচই কেন? দাদা, এসব কি হচ্ছে? আমি গলফ খেলছিলাম, হঠাৎ করেই একের পর এক আমাদের বড় বড় ক্লায়েন্টদের ফোন আসতে শুরু করলো যে তারা নারাং গ্রুপের সাথে চুক্তি বাতিল করতে চায়। এর বাইরে আর কোনো কারণ নেই যে আমাদের কর্পোরেশন হঠাৎ এভাবে দুলে উঠবে। হঠাৎই নারাং পরিবারের বড় ভাই এবং নারাং গ্রুপের ডিরেক্টর জোরে কাশলেন সবার মনোযোগ আকর্ষণ করতে। সবাই ঝগড়া বন্ধ করো, আগে ব্যবসার কথা বলি। এই ধরনের সমস্যার সমাধানে সব সময় একটা না একটা পথ থাকে। আজ তার মুখে একেবারেই অন্যরকম ভাব ফুটে উঠেছিল। যেদিন থেকে তিনি নারায়ণ গ্রুপের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, কর্পোরেশন একটানা মসৃণভাবে চলছিল। কখনো কোনো পতন বা ক্ষতি হয়নি, কারণ এর আগে কখনো এমন চমকপ্রদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। মিটিং রুমে এক মুহূর্তেই নীরবতা নেমে এলো। সবাই চিন্তিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং তার কথা শোনার অপেক্ষায় থাকল। ডিরেক্টর স্যার, আপনি যে ডেটার হিসাব চেয়েছিলেন সেটা এসে গেছে। এখন বলো, আজ আমাদের কত বড় এবং পুরনো ক্লায়েন্টরা আমাদের সাথে তাদের কন্ট্রাক্ট শেষ করেছে? ডিরেক্টর স্যার, ডেটা অনুযায়ী আজ আমাদের নারায়ণ গ্রুপের শেয়ারের ক্ষতি 30%-এরও বেশি বেড়েছে এবং ইতিমধ্যেই ক্র্যাশ করেছে। এতে ছোট শেয়ার হোল্ডাররা আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা তাদের শেয়ার অবিলম্বে তুলে নিতে চাইছে। আজ দেশের বেশিরভাগ শহরে আমাদের ডজন খানেকেরও বেশি জুয়েলারি সেলস চ্যানেল কেটে দেওয়া হয়েছে এবং আমাদের সব কন্ট্রাক্ট বাতিল করতে বাধ্য হতে হয়েছে। এর বাইরে পূর্বপ্রদেশ থেকে 20টিরও বেশি জুয়েলারি ও সম্পর্কিত কোম্পানি জুয়েলারি কমার্স অ্যাসোসিয়েশন এবং জেনারেল চেম্বার অফ কমার্সে অংশ নিয়েছে এবং তারা যৌথভাবে প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা নারায়ণ গ্রুপের সাথে কোনো সহযোগিতায় নেই। বর্তমান পরিস্থিতি এমন যে বাজারে আর কেউ নারায়ণ গ্রুপকে বিশ্বাস করছে না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন তিনি কোনো ভূত দেখেছেন। তিনি নিজেই এখনো বুঝতে পারছেন না কে এই শক্তিশালী ব্যক্তি যে তার উপর এত রেগে আছে যে একদিনেই পুরো নারায়ণ গ্রুপকে দেউলিয়া করে দিল। তুমি কি এই সমস্যার কোনো সমাধান বের করেছ? সবচেয়ে চিন্তার বিষয় হল এর কোনো স্পষ্ট সমাধান নেই। কেউ গোপনে সুতো টানছে আর আমাদের গ্রুপকে নিশানা করছে। কিন্তু সেও বুঝতে পারছিল না কি করবে। সে অসহায়ভাবে বলল, আপাতত আমাদের সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে সুতো টানছে। ততদিন পর্যন্ত আমরা দেখব আলোচনার কিছু সুযোগ আছে কিনা। দুজন নেতাই বুঝতে পারছিল না আসলে কাকে তারা অপমান করেছে। অবশেষে কে সেই ব্যক্তি যার হাতে সময় এবং ক্ষমতা আছে নারায়ণ গ্রুপকে দেউলিয়া করার? এ দেখে দুজন প্রধানই অসহায় হয়ে পড়ল। মিটিং রুম আরও অশান্ত হয়ে উঠল, কারণ শেয়ার হোল্ডাররা সামনে এগোনোর চেষ্টা করছিল। তারা আলোচনা শুরু করল। ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ল। চশমা পরা এক তরুণী ঢুকল। সেক্রেটারি। এবার তার মুখে আরও উদ্বেগ। ভাইস চেয়ারম্যান, একটু আগেই আমাদের ফোন করেছে একজন। তিনি হলেন রাইজাদা গ্রুপের সেক্রেটারি বিক্রম টোকাস। তিনি নারায়ণ গ্রুপ নিয়ে কিছু বিষয় আলোচনা করতে চান। বিভ্রান্তি প্রকাশ পেল। সেখানে উপস্থিত সবাই অবাক হলো। শেষ পর্যন্ত সেই ব্যক্তি কি আগে থেকেই এসব জানত? তাহলে কি এক্সিকিউটিভ ডিরেক্টরের বদলে বড় ভাইয়ের সাথে দেখা করা উচিত ছিল না? কেন সে তৃতীয় ভাইকে খুঁজছে? এই মুহূর্তে কনফারেন্স রুমে বসে থাকা সবাই অনুমান করতে লাগল কেন সেই ব্যক্তি বড় ভাইয়ের বদলে তৃতীয় ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। সবাইয়ের চোখ সন্দেহ নিয়ে তার দিকে স্থির হল। সে কি আসল অভিযুক্ত? এর সঙ্গে এর কোনো যোগ আছে কি? তার কি রাইজাদা গ্রুপের সাথে কোনো সম্পর্ক আছে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এফএম-এ শুনুন। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।